ওয়েলকাম ব্যাক টু ভূত ভীষণ। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমি শুভ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রতি শনি ও মঙ্গলবারের মতোই আজকে শনিবারেও আমরা চলে এসেছি আরও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদেরকে শোনানোর জন্য, যেটি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে গদন। ঘটনাটি ঘটেছিল কলকাতা টালিগঞ্জে অশোকনগরে ঘটনা প্রেরক এবং তার দাদার সঙ্গে। তো চলুন আজকের ঘটনা প্রেরক গদনের পাঠানো সত্যি ভৌতিক ঘটনাটি শুনে নেওয়া যাক। তিনি যেভাবে ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। ভূত ভীষণ চ্যানেলের 52 নম্বর এপিসোডে আজকে আপনাদের জন্য থাকছে টালিগঞ্জের ভুতুরে ফ্ল্যাটের রহস্য। সবাইকে অনুরোধ জানাই যে আপনাদের হাতের কাছে যদি হেডফোনটা থেকে থাকে তাহলে একটু হেডফোনটা কানেক্ট করে কানে গুঁজে নিন। হাই টিম ভূত ভীষণ, আমি গদন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার থেকে আপনাদের চ্যানেলের ঘটনাগুলো শুনি। আপনাদের চ্যানেলে সবগুলো এপিসোড এখনো পর্যন্ত না শোনা হলেও বেশ কয়েকটি ঘটনা আমার এখনো পর্যন্ত শোনা হয়ে গেছে। ঘটনাগুলো বেশি রোমাঞ্চকর। হাওড়ার হেস্টিংস রোডের কাছের যে ঘটনাটি আপনারা শুনিয়েছেন সেই ঘটনাটি প্রথমে শুনেছিলাম। আমার এবং আমার দাদার সাথেও কলকাতা শহরে একটি ভৌতিক ঘটনা ঘটে যায়, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য লিখে পাঠাচ্ছি। ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে পড়ে শুনিও। বছর দুয়েক আগের ঘটনা। দাদা টালিগঞ্জে অশোকনগরে একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকত। সেখানে থেকে দাদা অফিস করত। আমি কলেজে ভর্তি হয়েছিলাম পড়াশোনার জন্য। আমার ফ্ল্যাট ছিল বেলঘড়িয়াতে। ফ্ল্যাট বলতে ভাড়া নেওয়া ফ্ল্যাট ছিল। দাদার ওই ফ্ল্যাটে মাঝে মাঝেই ঘুরতে যেতাম আমি। অনেকবার শুনেছি যে ওই ফ্ল্যাটে নাকি এর আগে যারা থাকতো অনেকে নাকি কিছু অস্বাভাবিক বিষয় অনুভব করত। তো এই কথা শুধু শুনেছিলামই, আমি উপলব্ধি কোনোদিন হয়নি। বা আমার দাদা বেশ কয়েক বছর সেই ফ্ল্যাটে থাকার পরেও কোনো বিষয় সেরকম দেখেও নি বা বুঝতেও পারেনি, বা হয়তো দেখে থাকলেও বা বুঝতে পারলেও সেটা এড়িয়ে গেছে অন্য কিছু ভেবে। 3 তলা একটা ফ্ল্যাট, পুরোটা ভাড়া দেওয়া ছিল। বাড়ির মালিকরা একটি ফ্ল্যাটে থাকতো আর বাকি সব ঘরগুলোতে ভাড়া দেওয়া ছিল, যাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট একসঙ্গে থাকতো আর কিছু কিছু ঘরে যারা অফিস করতো বাইরে থেকে এসে তারা ভাড়া নিয়ে থাকতো। তো আমার দাদাও কিন্তু ভাড়া নিয়েই থাকতো আর সেখান থেকেই অফিস করত। সেই বাড়ির আর যারা ভাড়াটিয়া ছিল ওদের সঙ্গে একটু মোটামুটি খাতির ছিল বেশ কয়েকবার সেখানে ঘুরতে যাওয়ার জন্য। সবার একটাই কথা ছিল যে বাড়ির মালিক আর তার ছেলের আচরণগুলো একটু অন্যরকম। প্রত্যেক রাতেই প্রতিটি ঘরে ঘরে গিয়ে বাড়ির বয়স্ক মালিক আর তার ছেলে চেক করত যে এক্সট্রা কারো ঘরে কেউ এসেছে কিনা বা কারো ঘরে উল্টোপাল্টা কিছু হচ্ছে কিনা। তবে গেছিলাম ঘুরতে দাদার জন্য ওখানে। আমি প্রথম দিন দেখলাম সন্ধ্যার একটু পরে বাড়ির মালিক সে জেঠু আর তার ছেলে আমাদের ঘরে আসলো। আমাকে দেখার পরে আমার সঙ্গে কথা বলল যে কখন এসেছো, কবে এসেছো। তো উনি জানতেন যে আমি বেলঘড়িয়াতে থাকি, আর যেহেতু মাঝে মাঝে আমার দাদার এখানে আসি সেই কারণে আমাকে ওনারা চিনতেন। আর একটা বিষয় বলে রাখি, এই বাড়ির মালিকের যে ছেলেটা সে কিন্তু একটু অ্যাবনর্মাল টাইপের, মানে ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারে না। ঘরে এসে সুইচগুলো টিপাটিপি শুরু করে। বাথরুমে গিয়ে বাথরুমের লাইট অন করে করে দেখে কেউ কিছু আছে কিনা। যাই হোক, পরের দিন দাদা অফিস থেকে এসে একটা মোড় থেকে বিকেলের টিফিন নিয়ে আসে। আমরা খাওয়া দাওয়া করে দুই ভাই একটু ঘুরে আবার সেই ফ্ল্যাটে চলে আসি। সেদিন কিন্তু বাড়ির সেই মালিক আর তার ছেলে আমাদের ঘরে আসেনি।
আমরা রাতে খাওয়া দাওয়া করে দাদা আর আমি একটা ঘরে ছিলাম। দাদা যে ঘরটাতে থাকতো সেটা 3 BHK ছিল। আমরা যে ঘরটাতে ছিলাম তার সামনে মুখামুখি একটা ঘর ছিল, আর অন্য আরেকটা যে ঘর ছিল সেটা সেই ঘরটার পেছনে। কিচেনটা আমাদের ঘরের ডান দিকে ছিল, আর তার পাশেই বাথরুম। পুরো ঘর অন্ধকার করে আমরা 2 ভাই ঘরের মধ্যে বসে আছি। আমি ফোনে ভিডিও গেম খেলছিলাম, আর দাদা OTTতে ওয়েব সিরিজ দেখছিল। মোটামুটি রাত্রি 1:30 এরকম হবে। দাদা আমাকে ডাক দিয়ে বলল যে, কিরে, বাথরুমের লাইটটা অফ করিসনি? লাইটটা অন করা আছে, গিয়ে অফ করে দিয়ে যা। তো আমি উঠে গিয়ে বাথরুমের লাইটটা অফ করে দিয়ে আবার রুমে চলে আসি। এরপরে মোটামুটি আধ ঘন্টার মতো গেছে। হঠাৎ করে আমাদের সামনের ঘরের গেটটা অদ্ভুত রকম সাউন্ড করে একটু খুলে গেল মনে হলো। আমাদের সেই ফ্ল্যাটে আমরা 2 ভাই ছাড়া কিন্তু আর কেউ ছিল না, বাকি ঘরগুলো ফাঁকা ছিল। দরজা খোলার যে ব্যাপারটা সেটা বুঝতে পারলাম, কারণ আমাদের যে ঘরটা ছিল সেটা অন্ধকার থাকলেও গেটটা খোলা ছিল। আওয়াজ করে দরজা খোলার ব্যাপারটা কিন্তু আমরা 2 ভাই শুনেছিলাম আর স্পষ্ট দেখেও ছিলাম। ঘটনাটি হওয়ার পর আমরা দুজনার দিকে ভয় পেয়ে তাকিয়েছিলাম। ঠিক মিনিট 2 পরে মনে হলো বাথরুমে কেউ একটা ঢুকলো। বাথরুমের লাইটটা অন করলো, গেটটা খোলার আওয়াজ পেলাম। বাথরুমের দরজাটা খোলা ছিল, কারণ বাথরুমের আলো জ্বালালে সেটা দাদার ঘর থেকে দেখা যেত। দাদা আমাকে বলল, কিরে, তুই বাথরুমের লাইটটা অফ করিসনি? ওকে যে বললাম বন্ধ করে আসতে। আমি দাদাকে বললাম, একটু আগে গিয়েই তো আমি বন্ধ করে আসলাম লাইটটা, স্পষ্ট মনে আছে আমার। দাদা তখন আমাকে বলল যে, দেখ বাথরুমের লাইট অন আছে, আলো আসছে এদিকে দেখ। আমি আবার উঠলাম, বাথরুমের ওখানে গেলাম, গিয়ে দেখলাম বাথরুমের লাইটটা অন করা রয়েছে। আশ্চর্যের বিষয় হলো আমি লাইটটা কিন্তু অফ করেছিলাম, সেটা আমার স্পষ্ট মনে আছে। আর দাদাও কিন্তু বাথরুমে যায়নি। আগেও বলেছি যে ওই ফ্ল্যাটে দাদা একাই থাকতো, তাই অন্য কেউ বাথরুমে গেছে এটা হওয়ারও ব্যাপার নেই। আর সেদিন অন্য দিনের মতো মালিক আর তার ছেলেও কিন্তু আসেনি। বাথরুমের লাইট অন দেখে আমি বাথরুমের দরজাটা খুলেই ভিতরে ঢুকে যাই, যে ভিতরে কেউ আছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু কাউকেই দেখতে পাইনি। এরপরে দরজাটা বন্ধ করে লাইটটা অফ করে দাদার ঘরে চলে আসি। এসে দাদাকে ব্যাপারটা বললাম যে কোনো কিছুই তো নেই, কিন্তু আমি যে বাথরুমের লাইটটা অফ করে এসেছিলাম সেটা কিন্তু স্পষ্ট আমার মনে আছে, কিন্তু কিভাবে অন হলো সেটা বুঝতে পারছি না। তবে আমি লাইটটা যে অফ করেছি সেটা কিন্তু দাদাও তখন বুঝতে পেরেছিল। তো দাদা আমাকে বলল যে, হ্যাঁ ঠিকই তো, তুই তো অফ করতেই গেলি তখন। হঠাৎ আমাদের দুজনেরই ফিল হলো যে কেউ একজন ঘরের মধ্যে আসলো, কেউ একজন হেঁটে আসছে ঘরের মধ্যে, সেটা বোঝা গেল, কিন্তু কে আসলো সেটা বোঝা গেল না, আমরা দেখতে পাইনি। যাই হোক, সেই রাতটা এভাবে পার হলো। পরের দিন দাদা অফিসে গেছে, আমি দুপুরে একা ঘরে শুয়ে আছি। হঠাৎ করে আমার মনে হলো বিছানার মধ্যে আমার পাশেই কেউ যেন শুয়ে আছে, আর তার শরীর আমার শরীরের সাথে ছুঁয়ে আছে, যেটা আমি নিঃসন্দেহে ফিল করতে পারছিলাম। কিন্তু গত রাতের ঘটনার পরে সেদিন দুপুরে এরকম মনে হওয়ার পর আর পেছন ফিরে ঘুরে তাকানোর সাহস হয়নি আমার। এতটাই ভয় পেয়েছিলাম যে সেখান থেকে যে উঠে যাব সেটারও সাহস হচ্ছিল না। একদম কাঠের মতো বিছানায় পড়েছিলাম শুধু। এই ঘটনার কথা দাদা অফিস থেকে ফ্ল্যাটে ফিরে আসলে তাকে খুলে বলি। এরপর দাদা আর আমি ফ্ল্যাটের মালিকের ঘরে যাই। গিয়ে বাড়ির মালিককে বিষয়টা বলা হয়। দাদা সমস্ত ঘটনা সে জেঠুকে বলে। জেঠুকে গিয়ে বলা হয় যে, আচ্ছা জেঠু, এই বাড়ি থেকে কোনো অস্বাভাবিক ঘটনা এর আগে ঘটেছে? আমাদের কথা শুনে জেঠু বলে যে, কেন, কি হয়েছে? তখন জেঠুকে বললাম যে, না না, এরকম কোনো ব্যাপার না, তবে কাল
রাতে আর আজকে দুপুরে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য তোমাকে আজকে আমি ব্যাপারটা জানার জন্য আসলাম। তাছাড়া এর আগেও যারা যারা নাকি থেকেছে তারাও নাকি এরকম হয়, সেটা আমার দাদাকে বলেছিল। তবে তাদের বলা মতো কোনো কিছু উপলব্ধি না হলেও গত রাতে আর আজকে দুপুরে যে ঘটনাটা ঘটেছে তাতে করে তাদের কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। জেঠুকে দাদা চেপে ধরলে জেঠু তখন বলে যে এর আগে যে বাড়ির মালিক ছিল তাদের পারিবারিক অশান্তির কারণে বাড়ির মালিক সুইসাইড করেছিল এই বাড়িতেই। পরবর্তীতে তার ফ্যামিলির লোকজন কম দামে বাড়িটা বিক্রি করলে সেটা আমি কিনে নিয়েছিলাম। আমিও মাঝে মাঝে এসব উপলব্ধি করি, না করা নয়, কিন্তু এসব ঘটনা সবাইকে যদি বলি কেউ তো আর বাড়িতে ভাড়া থাকবে না, সেই জন্য কাউকে কিছু বলি না। যাই হোক, তোমাদের যদি কোনো সমস্যা হয় এরপরে আমাকে জানিও। তোমরা অন্য জায়গায় যদি যেতে চাও তো যেতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। পরবর্তীতে কি হয়েছে আমি জানি না, কারণ সেদিন সন্ধ্যাবেলাতেই আমি আমার ফ্ল্যাটে অর্থাৎ বেলঘড়িয়াতে চলে এসেছিলাম। পরে আর দাদার কাছে শোনা হয়নি যে এরকম কোনো ঘটনা তার সাথে আর ঘটেছে কিনা। এই ছিল আমার উপলব্ধি করা একটি ভৌতিক ঘটনা, যেটা আমার দাদার সঙ্গেও ঘটেছিল। এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ঘটনাটা ভালো লেগে থাকে চাইলে অবশ্যই পড়ে শোনিও, অবশ্যই খুশি হব। যদি ভবিষ্যতে আরও লেখার সুযোগ পাই, কখনো টাইম পাই, তাহলে আবার একটি ঘটনা লিখে পাঠাবো। আজকের মতো এটুকুই। তো শ্রোতা বন্ধুগণ, আপনারা ঘটনাটি শুনলেন, ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঘটনাটি শোনার পরে আমার গায়ে কাঁটা দিচ্ছিল, আমার তো খুব ভালো লেগেছে, খুবই রোমাঞ্চকর লেগেছে। যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি এরকম কোনো ঘটনা আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে সেসব ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের চ্যানেলের ইমেল আইডিতে ইমেল করে, অথবা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে, মানে আমাদের ইনস্টাগ্রাম আইডিতে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের সেই ঘটনাগুলো আমাদেরকে জানাতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা এসএমএস করে পাঠাতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694, এছাড়া অমৃতা সরকার 4540। এছাড়া আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে লিখে পাঠাতে চান বা আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9563116731। আপনারা নোট করে নিতে পারেন, আমাকে আপনার পাঠানো ঘটনাটি লিখে পাঠাতে পারেন। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে নোটিফিকেশান অন করে রাখুন, তাতে করে পরবর্তীতে ঘটনা আপলোডের সাথে সাথে সেটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছবে। দেশের বাইরে থেকে যদি কেউ ঘটনা পাঠাতে চান আপনারা আমাদেরকে জানান যে আপনারা কোথা থেকে পাঠিয়েছেন, আর আপনাদের নাম ঠিকানা অবশ্যই পাঠাবেন। আমরা আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবো ভবিষ্যতেও। আপনাদের মধ্যে থেকে কেউ যদি আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে লাইভে ঘটনা বলতে চান আপনারা আসুন, আমরা আপনাদেরকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আসুন, কথা হবে আরও সব ভৌতিক ঘটনা নিয়ে। ফিরে আসবো আগামী মঙ্গলবার আরও একটি রোমাঞ্চকর ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যে রিসেন্ট একটি ঘটনা আমরা খবর পেয়েছি, রিসেন্ট ঘটা। আমরা এর আগে বরণরাজের তাণ্ডব বলে যে জায়গাটায় আমরা গেছিলাম সেই জায়গারই কাছাকাছি একটি ঘটনা বেশ কয়েকদিন আগেই ঘটেছে, মানে খুব বেশি দিন হয়নি, 3-4 দিন আগের ঘটনা। আমরা সেটা এর মধ্যেই সেখানে গিয়ে আমরা লাইভ করে আসব, বা যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তার সাক্ষাৎকার নিয়ে আসবো যে বিষয়টা কি হয়েছিল।
তো আরেকটা লাইভ এপিসোডের জন্য আপনারা তৈরি থাকুন। আর আগামী মঙ্গলবারে আরও একটি রোমাঞ্চকর ঘটনা আমরা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।